আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অকুপেশনাল হেলথ। এটা একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের বা ভিন্ন ধরনের বিষয়। আমাদের দেশে লক্ষ লক্ষ শ্রমিক, শুধু শ্রমিক নয়, যারা কায়িক পরিশ্রম করে তারা ছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি, আমাদের দেশের প্রাণ বলতে পারো ইন্ডাস্ট্রি, কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের হেলথের ব্যাপারে আমাদের নজরদারি পার্টটা যার মাধ্যমে চলে সেটাকে বলে অকুপেশনাল হেলথ। তাহলে অকুপেশনাল হেলথ শুড এইম অ্যাট দ্য, প্রথম কথা অকুপেশনাল হেলথ কাকে বলে সেটাতেই এই ব্যাপারটা আসছে যে কার প্রতি অকুপেশনাল হেলথের এইম। 1 নম্বর, ফরমেশন অ্যান্ড মেনটেনেন্স অফ হাইয়েস্ট ডিগ্রি অফ physical, social and mental, শর্টে বললে PSM বলতে পারি, ওয়েলবিইং, ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিইং অফ কার কার ক্ষেত্রে এই ওয়েলবিইংয়ের কথা আমরা ভাবছি না, ওয়ার্কার্স ইন অল অকুপেশন, সমস্ত চাকরিতে, সমস্ত ধরনের অকুপেশনে, শুধু যে ইন্ডাস্ট্রি তা নয়, সমস্ত ধরনের অকুপেশনের ওয়ার্কারদের ফিজিক্যাল, সোশ্যাল এবং মেন্টাল ওয়েলবিইংয়ের কথা যাতে ভাবা হচ্ছে সেটা অকুপেশনাল হেলথ। 2 নম্বর, প্রিভেনশন অ্যামাং ওয়ার্কার্স, কি প্রিভেন্ট করতে যাচ্ছি, অফ ডিপারচার্স ফ্রম হেলথ, অর্থাৎ স্বাস্থ্যর থেকে তাদের যাতে তারা সরে না যায়, কজড বাই দেয়ার ওয়ার্কিং কন্ডিশন, তাদের কাজের যে কন্ডিশন অনুযায়ী তাদের এই যে ডিপারচার ফ্রম হেলথ হয়ে যাওয়াটা সেটাকে আমরা আটকাবার চেষ্টা করছি। আর তৃতীয়ত, প্লেসিং অ্যান্ড মেনটেনেন্স অফ ওয়ার্কার্স ইন অ্যান অকুপেশন, একটা বিশেষ অকুপেশনাল এনভায়রনমেন্ট, ইন অ্যান অকুপেশনাল এনভায়রনমেন্টে প্লেস করা এবং মেনটেন করা ওয়ার্কারদের, তাদের যে প্রকৃতভাবে তারা সেখানের জন্য তাদের ফিট করে প্লেস করা এবং যাতে তারা সুষ্ঠুভাবে সে কাজ করতে পারে। অ্যাডপ্টেড টু হিজ ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডপ্ট করিয়ে দিতে হবে। Adaptation of work to man and each man to his environment, তিনটে জিনিস এর মধ্যে আসছে, একটু পরেই আসছি। ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মেশিন অ্যান্ড ম্যান 1 নম্বর, যেহেতু বেশিরভাগ জায়গায় কোনো না কোনো মেশিনের মাধ্যমে আমরা কাজ করি, তাহলে মেশিন এবং ম্যান 1 নম্বরে আসছে। ম্যান টু ম্যান, ম্যান টু মেশিন এবং ম্যান টু এনভায়রনমেন্ট, এই তিনটে ব্যাপারে ভারসাম্য মেনটেন করে চলতে হয়। অকুপেশনাল হেলথের ব্যাপারটা যদি আমাদের মাথায় রাখতে হয় তাহলে এই তিনটে জিনিসের সুষ্ঠু কোঅর্ডিনেশনে ম্যান, মেশিন এবং এনভায়রনমেন্টের সঙ্গে ম্যানের ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে। এবার আসছি অকুপেশনাল হ্যাজার্ড। অকুপেশনাল হ্যাজার্ড কাকে বলে? অ্যান occupational hazard is a hazard which is experienced at the workplace. Means the hazards which are related to your workplace work are called occupational hazard.
এই প্রবলেমসগুলোর মধ্যে কিন্তু আমরা সবাই পড়ি, যদিও মানে অকুপেশনাল হেলথের মধ্যে যে আমরা সবসময় আমরা আমাদের কথা নিয়ে ভাবি না, কিন্তু এটা কি আমরা ফেস করি না? হিউম্যান হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডার মধ্যে কাজ করা, অথবা কোনো মানুষের সঙ্গে ইন্টারাকশান, আমার সহকর্মী বা সহকর্মী তার সঙ্গে ইন্টারাকশান খারাপ হওয়া, এবং তাছাড়া ম্যান টু মেশিন, আমাদের যে মেশিন কোনো দিন বিপি ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে গেল, পাবলিক কি ছেড়ে দেবে? আচ্ছা, এরগোনমিক্স এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। এরগন ইজ ইকুয়াল টু ওয়ার্ক, নমস ইজ ইকুয়াল টু ল। এরগোনমিক্স অর্থাৎ ওয়ার্কের বিষয়ক ল, কাজের বিষয়ক ল। এটাতে মিন্স ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারকে জবটা ফিট করানো, সেটা কি এরগোনমিক্সের মূল সূত্র বলা হয়। ট্রেনিং ইন এরগোনমিক্স ইনভলভস ডিজাইনিং অফ মেশিন, মেশিনকে ডিজাইন করা, টুলস, মেশিনস, টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই তিনটিকে ডিজাইন করা হলো, এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, লেআউট অফ প্লেস অফ ওয়ার্ক, যে জায়গায় কাজ করা হচ্ছে তার লেআউট, মেথডস অফ ওয়ার্ক অ্যান্ড এনভায়রনমেন্ট in order to achieve greater efficiency of man and machine। তাহলে সহজ কথায় বলতে গেলে কি, আমরা এমনভাবে ডিজাইন করে কাজ করতে এবং লেআউট, প্লেসে যেখানে কাজ করছি সেই প্লেসটা এত লেআউটটা ভালো করব যাতে ওয়ার্ক এবং এনভায়রনমেন্টকে এতটাই আমরা খাপ খাইয়ে নিতে পারবো যাতে ম্যান এবং মেশিন অনেক ভালো গ্রেটার এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারবে। একেই কিন্তু এরগোনমিক্স বলে। এরগোনমিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সহজ কথায় মনে রাখতে হবে, ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার্স, এক কথায় সেইভাবে ট্রেনিং বা সেইভাবে সব কিছু করিয়ে আমরা তাকে তার জবের পক্ষে ফিট করিয়ে দিতে পারবো। অবজেক্টিভ ইজ টু অ্যাচিভ দ্য বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক, এইটাই আমাদের মেইন কাজ এরগোনমিক্সে। বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এফিসিয়েন্সি, ঠিক আছে, অ্যান্ড ওয়েলবিং। একদিক দিয়ে যেমন কাজও ভালো করবে, তেমনি মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবেও ভালো থাকবে। এই দুটো জিনিসকে মিলিয়ে কাজ করার নামই যে বিষয়টা দেখা হয় সেটার নাম এরগোনমিক্স। 3 ধরনের ইন্টারাকশান পাওয়া যায় ওয়ার্কিং এনভায়রনমেন্টে, আমি যেটা একটু আগে বলছিলাম। দেখে নেওয়া যাক কি কি ইন্টারাকশান পাওয়া যায় না। ম্যান অ্যান্ড ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্টস, তাদের একটা ইন্টারাকশান হয় কাজের জায়গায় গেলে, এটা আমরা নিজেরাও কিন্তু ফেস করি। ফিজিক্যাল এজেন্টের মধ্যে আমরা কি কি দেখতে পাই সেটা এক কথায় যদি আমরা বলতে যাই, হিট, কোল্ড, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট, এই সব ব্যাপারগুলোকে আমরা, এবং রেডিয়েশন, লাইট, নয়েজ, ভাইব্রেশন অ্যান্ড এই সমস্ত বিষয়গুলো ফিজিক্যাল এজেন্টে, আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে ফিজিক্যাল এজেন্টের মধ্যে হিট, কোল্ড, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট, রেডিয়েশন, লাইট, নয়েজ, ভাইব্রেশন অ্যান্ড আয়োনাইজিং রেডিয়েশন। কেমিক্যাল এজেন্টের মধ্যে কেমিক্যালস,
টক্সিক ডাস্টস অ্যান্ড গ্যাসেস এগুলো সব পড়ছে, যেটা আমাদের শরীরে নানা রকম অসুস্থতা, বিশেষত রেসপিরেটরি শ্বাসকষ্টজনিত অসুস্থতা তৈরি করে। সেই মনে করো ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 সালে, মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে বেরিয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারা অ্যাফেক্টেড হলো। এবং বায়োলজিক্যাল এজেন্টস, কেমিক্যালের পরে বায়োলজিক্যাল, যেটা আমরা খুব ফেস করি। প্রচুর ডাক্তার এবং নার্স যারা এই কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে চলে গেছেন, সেটাও কিন্তু ওয়ার্কপ্লেস হ্যাজার্ডের মধ্যেই পড়ে। আমরা এত বেশি ডাক্তার এবং নার্স কেন কোভিডে আক্রান্ত হয়েছি? না, আমরা এই পরিবেশে কাজের জায়গায় এদের নিয়ে কাজ করতে বাধ্য হয়েছি। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত কিন্তু আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডসের মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে সব এজেন্টগুলো যদি পরপর আমরা লিখি, তাহলে কি? এক তো ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, পিসিবি এজেন্ট লিখলাম, বা পিসিবি বা পিএসএম যাই বলি না কেন। তারপর মেশিন এবং ম্যান, 3 রকম আমরা এখানে দেখতে পাচ্ছি। এনভায়রনমেন্ট, পিসিবি এজেন্ট মানে এনভায়রনমেন্ট, মেশিন এবং ম্যান। এবার মেশিনের পিসিবি এজেন্টটা নিয়ে তো আমরা কথা বললাম এতক্ষণ। মেশিনের কথা বলি। আনগার্ডেড মেশিন, অর্থাৎ এমন একটা মেশিন যেটা হয়তো খুব বিপজ্জনক, কিন্তু তাকে প্রপারলি তার ধারালো জায়গাটা বা এই জায়গাটাকে কভার করে রাখা নেই, হ্যাঁ, ঠিকমতো ইনস্টল করা হয়নি। তার ফলে কি হচ্ছে? দুর্ঘটনায় একটি লোকের হয়তো হাত চলে গেল, পা চলে গেল, বা মারা গেল সে। এই ব্যাপারগুলো কিন্তু তার প্রোট্রুডিং বা মেশিনের কোনো একটা ছুচলো বা ধারালো বা মুভ করছে যে পার্টটা, সেটা খোলাভাবে ইউজ করা হচ্ছে। সেখানে মানুষ কাজ করতে বাধ্য হচ্ছে তার সংস্পর্শে এসে, এবং ল্যাক অফ সেফটি মেজার থাকছে, যার জন্য মানুষ কিন্তু এতে এফেক্টেড হয়ে এবং বহু আঘাত, ডিসেবিলিটি এবং মৃত্যুর ঘটনা ঘটে। লং ওয়ার্কিং আওয়ারে এমনিতে মানুষ হয়তো অতটা রেকলেস বা কেয়ারলেস হয় না, কিন্তু যদি বহু ঘন্টা ধরে কাজ করতে হয়, তাহলে কিন্তু সেখানে কাজের ক্ষেত্রে তাদের একটুখানি অসাবধানতা এসে যেতে পারে। অসুস্থ মানে তারা তখন দুর্বল, ক্লান্ত অবস্থায়, ঘুম হয়নি, হয়তো অনেকক্ষণ কাজ করছে, শিফটের পর শিফট কাজ করছে, তখন ফিজিওলজিক্যাল পশ্চার একভাবে নিয়ে কাজ করছে, তার ফলে ফ্যাটিগ হতে পারে, পিছনে ব্যথা বা ব্যাকএক হতে পারে, ব্যাক পেন, যেটা আমরা ভীষণভাবে ফেস করি, ডিসলোকেশন অফ জয়েন্টস, হ্যাঁ, এবং আমাদের হেলথ এবং এফিসিয়েন্সি ওয়ার্কারের ডিটেরিওরেট করে, ইম্পেয়ারমেন্ট হয়, তারা সেই আগের উদ্যম নিয়ে কাজ করতে পারে না, সাবধানতা নিয়ে কাজ করতে পারে না, তখন তারা এফেক্টেড হয়। ম্যান মেশিনের কাজ হয়ে গেলে এবার ম্যান ইজ টু ম্যান। কি ম্যান এবং ম্যানের প্রবলেম, সেটা আমরা খুব ফেস করি, তোমরাও ফেস করো। কাজের জায়গায় হয়তো যে সিএইচও হয়ে যাবে, এএনএম দিদিদের সঙ্গে ঠিকভাবে বনিবনা হলো না, কাজ করতে ভালো লাগছে না, আশা দিদিদের ঠিকমতোভাবে কথা শুনছে না, বা সেইভাবে তোমাদের ডাইরেক্টিভস মানছে না, এরকম জিনিস সবারই হয়। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস হুইচ ইনক্লুড টাইপ অ্যান্ড ওয়ার্কের স্টেবিলিটি, হ্যাঁ, সার্ভিস কন্ডিশন, জব স্যাটিসফ্যাকশন, লিডারশিপ স্টাইল, সব কিছুর ওপর ডিপেন্ড করে। লিডারশিপ নিয়ে আমরা এর পরে পড়াবো আমি। সিকিউরিটি, ওয়ার্কার্স পার্টিসিপেশন, এই সমস্ত জায়গায় ঘাটতি এসে যায়, এবং কমিটমেন্টের ক্ষেত্রে ঘাটতি এসে যায়, কোঅর্ডিনেশনের ক্ষেত্রে ঘাটতি এসে যায়, সেটা কিন্তু ওয়ার্কপ্লেসে আমাদের পারফরমেন্সের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। সিস্টেম অফ পেমেন্ট, ওয়েলফেয়ার কন্ডিশন, ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি, কাকে কতটা রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে গিয়ে আর কারো ভুল হয়ে যাচ্ছে, কেউ আবার রেসপন্সিবিলিটি কোনো কাজই তাকে দেওয়া হচ্ছে না, সে নিজে ফ্রাস্ট্রেশনে ভুগছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পলিটিক্যাল
খবরদারি, দাদাগিরি, সেগুলো ভীষণভাবে থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কেউ বেশি পেয়ে যাচ্ছে, কেউ পাচ্ছে না। এবার অকুপেশনাল হ্যাজার্ডসের টাইপ, কত রকম টাইপ? সহজ কথায় যদি আমরা বলি, 1 নম্বর ফিজিক্যাল, 2 নম্বর কেমিক্যাল, 3 নম্বর অ্যার্গোনমিক্যাল বা মেকানিক্যাল, মেশিন রিলেটেড আর কি, 4 নম্বর বায়োলজিক্যাল, 5 নম্বর সাইকোলজিক্যাল। এই এত ধরনের হ্যাজার্ডস কিন্তু আমরা ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে ফেস করি। ফিজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ডসের মধ্যে কি কি পড়ে একটু আগে বলেছি, আরও ডিটেলে বলছি। হিট অথবা কোল্ড, তার জন্য ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে। হিট থেকে কি কি হয় এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্নের জন্য খুব জরুরি। হিট থেকে হিট স্ট্রোক হতে পারে, হিট ক্র্যাম্পস হতে পারে, হাইপারথার্মিয়া হতে পারে, হিট এক্সহারশন হতে পারে। খুব বেশি আমরা দেখেছি ভীষণ গরম জায়গায় যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যাই, কাজের সেই পারফরমেন্স আমরা বজায় রাখতে পারি না, তাই নয় কি? কোল্ডের ক্ষেত্রে চিলব্লেন্স পেতে পারি, এরিথ্রোসায়ানোসিস হতে পারে, ইমার্শন ফুট, পায়ে ঘা হয়ে যাচ্ছে, ফ্রস্ট বাইট, মুখে বা চামড়ায় বিভিন্ন জায়গায় কামড় বসানোর মতো লাল লাল দাগ হয়ে যাচ্ছে, কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন, অ্যাকিউট কনস্ট্রিকশন হয়ে পায়ে গ্যাংগ্রিন টাইপেরও হয়ে যেতে পারে অনেক সময়, বা ভেসেলে কনস্ট্রিকশন। এবার লাইটের থেকে কি হতে পারে? খুব উঁচু মানে বেশি আলোতে কাজ করে আই স্ট্রেন হতে পারে, চোখে পেন হতে পারে, হেডেক হতে পারে, ল্যাক্রিমেশন হতে পারে, নিস্ট্যাগমাস হতে পারে, বা চোখের মনির অস্বাভাবিক মুভমেন্ট, এটা হতে পারে। নয়েজ ইনডিউসড কি হতে পারে না, অডিটারি ইয়েতে প্রচণ্ড বেশি নয়েজে মেশিন অনেক সময় বিশাল আওয়াজ করে কাজ করে, সেখানে কাজ করতে করতে মানুষের শ্রবণ ক্ষমতাটা কমে যায়। টেম্পোরারি বা পার্মানেন্ট অডিটারি ডিসেবিলিটি হয়ে যেতে পারে, হিয়ারিং লস হতে পারে। আর নন অডিটারি কী হতে পারে? নন অডিটারির মধ্যে নার্ভাসনেস আসতে পারে, প্রচণ্ড আওয়াজে কাজ করতে গেলে কিন্তু নার্ভাসনেস, ফ্যাটিগ এবং এফিসিয়েন্সি কমে যায়, এই ব্যাপারগুলো হয়। অ্যানোয়েন্স, অল্পেই বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ, দেখবে কানের কাছে যদি বিশাল জোরে মাইক বাজে কিছুক্ষণ পরেই বিরক্ত লাগে, আর সেটাই কাজের ক্ষেত্রে যদি হতে থাকে, অনেক জোরে আওয়াজ হচ্ছে, তারা বিরক্ত হয়ে যায়। এছাড়া কী কী হ্যাজার্ডস আছে? হিট, লাইট আর নয়েজ তো আমরা বললাম। তাছাড়া যেটা আছে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন একটা বড় পার্ট প্লে করে। অনেক মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন, বিভিন্ন মেশিন আছে, ভাইব্রেট করতে থাকে সবসময়, এই নিয়ে দিনের পর দিন কাজ করতে হয়। হ্যাঁ, ড্রিলিং মেশিন, সেখানে হোয়াইট ফিঙ্গার্স হতে পারে, ফিঙ্গারে ভেসোকনস্ট্রিকশন হতে পারে, বা ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, গ্যাংগ্রিনাস চেঞ্জ আসতে পারে। আয়নাইজিং রেডিয়েশন থেকে জেনেটিক চেঞ্জ হতে পারে, আয়নাইজিং রেডিয়েশন থেকে, হ্যাঁ, যে নিজের জেনেটিক যে কনফিগারেশন তাতে চেঞ্জ আসতে পারে, বিভিন্ন রকম ক্যান্সার আসতে পারে। ইউভি রেডিয়েশন থেকে রেডনেস হতে পারে, পেইন ইন আইজ হতে পারে, আলট্রাভায়োলেট রেডিয়েশন যদি খুব বেশি থাকে, এবং এখানেও কার্সিনোমাটাস চেঞ্জ আসতে পারে স্কিনে। আলট্রাভায়োলেট রেডিয়েশন খুব ক্ষতিকর স্কিনের পক্ষে, স্কোমাস সেল কার্সিনোমা বা ইত্যাদি জাতীয় জিনিস হতে পারে। এই সব জিনিসগুলো সব ফিজিক্যাল হ্যাজার্ডস। ফিজিক্যাল হ্যাজার্ডসের পরে আমরা আসছি কেমিক্যাল হ্যাজার্ডসের কথা। তাহলে আমরা হ্যাজার্ড নিয়ে খুব ভালো করে আলোচনাটা রাখতে হবে। কেমিক্যাল হ্যাজার্ডসের মধ্যে কি আসছে না, লোকাল অ্যাকশন আসতে পারে। লোকাল অ্যাকশনে কি না, ডার্মাটাইটিস, এক্সিমা, হ্যাঁ,
আলসার ইত্যাদি হতে পারে। ইনহেলেশনের মাধ্যমে একটু লোকাল অ্যাকশনে স্কিনে এগুলো হচ্ছে। ইনহেলেশনে ডাস্ট ইনহেলেশন হতে পারে, গ্যাস ইনহেলেশন হতে পারে, এবং মেটালস এবং তাদের কম্পাউন্ডস ইনহেলেশন হতে পারে। এছাড়া হচ্ছে ইনজেকশন মানে খেয়ে নেওয়া, যেমন লেড ইচ্ছে করে তো কেউ খায় না, কিন্তু মুখে চলে যাচ্ছে। বেশিরভাগ লেড পাইপ থেকে জল খেতে গেলে জল মাধ্যমে লেড চলে যাচ্ছে। হ্যাঁ, লেড, মার্কারি, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ইত্যাদি ধাতু বা মেটালগুলি শরীরে ঢুকে গেলে খুব খারাপ এফেক্ট তৈরি করে, পয়জনিং করে, স্লো পয়জনিং করে। কন্টামিনেটেড হ্যান্ডস থেকেও যেতে পারে। ভালো করে হাত ধুলাম না, এগুলো দিয়ে কাজ করছি করে হাত ধুলাম না, কন্টামিনেশন হয়ে গেল, তার থেকেও হতে পারে, যেতে পারে। এবার আসছি বায়োলজিক্যাল হ্যাজার্ডসের কথায়। ফিজিক্যাল কেমিক্যাল হলো, এবার বায়োলজিক্যাল হ্যাজার্ডসের মধ্যে কী কী? ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, বিভিন্ন ধরনের জবের জন্য নেচার অনুযায়ী বিভিন্ন রকম হ্যাজার্ড আসতে পারে। ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, টিটেনাস, অ্যানথ্রাক্স, সিটাকোসিস, এনকেফেলাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, হাইডাটিডোসিস, এই সমস্ত ডিজিজগুলো কিন্তু হতে পারে বায়োলজিক্যাল হ্যাজার্ড হিসেবে। মেকানিক্যাল হ্যাজার্ড হিসেবে কী আসতে পারে? মেকানিক্যাল হ্যাজার্ডসের মধ্যে ডিউ টু মেশিনারি থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে মেশিনারি ইনডিউসড ইনজুরি হতে পারে, ডেথ হয়ে যেতে পারে, অর্গান লস হতে পারে। সাইকোলজিক্যাল হ্যাজার্ডসের মধ্যে কী আসতে পারে? সাইকোলজিক্যাল হ্যাজার্ডস এটা হচ্ছে ডিউ টু কিসের থেকে সাইকোলজিক্যাল হ্যাজার্ডস হয়? একটা জিনিস আমরা ধরতে পারি, যে ওয়ার্ক প্লেস সেখানে ওয়ার্ক এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে পারছে না, ফলে ফ্রাস্ট্রেশন আসতে পারে, ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন আসতে পারে, ইনসিকিউরিটি আসতে পারে, এবং পুয়ার মানে হিউম্যান ইন্টারাকশন, মানুষের সঙ্গে ইন্টারাকশন খারাপ হতে পারে, হিউম্যান রিলেশন বা ইন্টারাকশন খারাপ হতে পারে তার ফলে। এই সমস্ত ফ্রাস্ট্রেশনের কারণে ইমোশনাল টেনশন থাকতে পারে, বিভিন্ন ব্যাপারে মানুষ তার নর্মাল কুলনেসটা হারিয়ে বসতে পারে। সাইকোলজিক্যাল হ্যাজার্ডসকে ভাগ করি সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল এবং সাইকোসোম্যাটিক। সাইকোলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আমাদের যে সমস্যাগুলো, মানুষের সঙ্গে রিলেশন ঠিক না রাখা, ফ্রাস্ট্রেশন হওয়া, ডিপ্রেশন হওয়া, ইত্যাদি সব সাইকোলজিক্যাল। সাইকোসোম্যাটিক কি? যে সেটা হচ্ছে যে যখন আমরা কোনো সাইকোলজিক্যাল সমস্যায় ভুগতে শুরু করি, সেটা আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে। অনেকের দেখবে যে বলছে পেটে একটা সবসময় যন্ত্রণা হচ্ছে, বা শরীরটা ভালো নেই, চলতে পারছি না, পায়ে ব্যথা। কিন্তু সেগুলো খুঁজতে গিয়ে দেখা যাবে যে যখন টেস্ট করা হচ্ছে দেখা যাচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না। অনেক পরে যখন বোঝা গেল যে আসল রোগটা কিন্তু দেহে নয়, আসল রোগটা তার মনে একটা সবসময় কন্টিনিউয়াস অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন কাজ করছে। হ্যাঁ, সেখান থেকে সাইকোসোম্যাটিক সমস্যাগুলো আসছে। তাহলে সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে আমরা কি কি পাচ্ছি? দেখো, হোস্টাইলিটি, অ্যাগ্রেসিভনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হোস্টাইলিটি মানে সবসময় মানে একটা অ্যাগ্রেসিভ ভাব করে রয়েছে। হ্যাঁ, সবসময় একটা টেনশন থাকতে পারে, একটা ডিপ্রেশন থাকতে পারে, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, নিজেদের মধ্যে মারামারি, বিভিন্ন সিনেমাতেও এগুলো ফুটে উঠেছে। এছাড়া অ্যালকোহলিজম আসতে পারে,
ফ্রাস্ট্রেশন কাটাতে অ্যালকোহল, ড্রাগ অ্যাবিউজ এবং সিকনেস অ্যাবসেন্টিজম। হয়তো আমরা আমাদের কাজের ক্ষেত্রেও দেখি অনেককে তারা এতই অ্যালকোহলিক হয়ে যায় এবং ড্রাগ নেয়, তারপরে কাজের জায়গায় সে আসতেই থাকে না, দিনের পর দিন সে অ্যাবসেন্ট করতে থাকে। সাইকোসোম্যাটিকের মধ্যে যেটা ওই সহজেই সে ক্লান্ত হয়ে পড়ছে, ফ্যাটিগড হয়ে যাচ্ছে, 1 ঘন্টা কাজ করে হয়তো 7 ঘন্টা শিফট বা 6 ঘন্টা শিফট, 1 ঘন্টা কাজ করে সে ক্লান্ত হয়ে পড়ছে, বলছে মাথা ব্যথা করছে, শোল্ডারে পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, এই সব জায়গায় মানে এই প্রোপেন্সিটি হচ্ছে টু পেপটিক আলসার থাকছে, পেটে ব্যথা সবসময়, এই জিনিসগুলো কিন্তু সাইকোসোম্যাটিক রিজনের মধ্যে পড়ে।